এই যে এই সাইটোপ্লাজম যেইটা পরিধির দিকে, এই যে পরিধির দিকে, এইটাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। আর একদম একটা কোষের মাঝ বরাবর যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজম। পরিধির দিকে অ্যাক্টোপ্লাজম আর কেন্দ্রের দিকে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মাতৃকার নাম কি? সাইটোসল বা হ্যালোপ্লাজম। বিজ্ঞানী লার্ডি এই সাইটোপ্লাজমের নামকরণ করেন। এই সাইটোপ্লাজমের মধ্যে মোট 36 প্রকার অ্যাসিড বা এনজাইম থাকে। 36 প্রকার অ্যাসিড বা এনজাইম। এই সাইটোপ্লাজমের কাজ, সাইটোপ্লাজমের সব থেকে প্রধান কাজ হচ্ছে এর ভেতরে অঙ্গাণুগুলাকে ধরে রাখা, অঙ্গাণুগুলাকে ধরে রাখা। শুধু রিডিং দেবা, হ্যাঁ, তাছাড়া ইম্পর্টেন্ট আহামরি কিছু নাই এর ভিতরে। সাইটোপ্লাজমে যে কোষ গহ্বর থাকে, সে কোষ গহ্বরের যে আবরণ তাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। আমি আগেই বলেছিলাম, মনে আছে? লিখে দিয়েছিলাম এটা। সাইটোপ্লাজমে বিদ্যমান গহ্বর এর আবরণকে টোনোপ্লাস্ট বলে। আচ্ছা, এরপরে আসি, শ্বসনের মোট ধাপ হচ্ছে 4টা। এই 4 নম্বর ধাপের মধ্যে প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। শ্বসনের 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা কি বলে? সাইটোপ্লাজমে হয়। আর পরে 3টা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। এখন প্রশ্ন হয়ে যায়, যে বললাম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হইল মাতৃকা, মাইটোকন্ড্রিয়ার মাতৃকা। এই ম্যাট্রিক্স সবার হতে পারে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স হতে পারে, সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স হতে পারে। এখন প্রশ্ন হলো ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হলো একটা ভৌত অবস্থা, ওর উপাদানগুলো, যে এই উপাদানগুলো দিয়ে একটা ভৌত অবস্থা তৈরি করছে, লিকুইড ভৌত অবস্থা তৈরি করছে, এরকম একটা অবস্থা, একটা স্থান না তাহলে? না না না, কখনোই না। সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে। এখন আমাদের শুরু হলো অঙ্গাণুগুলা, যে সাইটোপ্লাজমে কী কী অঙ্গাণু থাকে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। প্রথম, রাইবোসোম। দেখো, এই যে রাইবোসোম, এই রাইবোসোমের এই যে লক্ষ্য করো, রাইবোসোমটা হচ্ছে কীভাবে বলবো, ক্ষুদ্র গোলাকার একটা অঙ্গ। কেমন অঙ্গ বলো? ক্ষুদ্র গোলাকার একটি অঙ্গ। রাইবোসোম এর কোনো আবরণ নাই। রাইবোসোম কোনো কি আবরণ নাই। অধিকাংশগুলো 2 স্তর বিশিষ্ট, কিছু কিছু আছে 1 স্তর, যেমন রাইবোসোম 1 স্তর বিশিষ্ট, এর কোনো আবরণ নাই এক্সট্রা। রাইবোসোমের 2টা পার্ট থাকে, 70S রাইবোসোম, 80S রাইবোসোম। এখানে 2টা সংজ্ঞা দিয়েছে, পলিরাইবোসোম আর পলিসোম। এর মধ্যে ডিফারেন্স কি? বা ডিফারেন্স না, সরি, জিনিসটা একই ঘুরে ফিরে। এর মানে কি? এর মানে হচ্ছে, আমরা জানি এই রাইবোসোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা। যখন মেসেঞ্জার আরএনএ এই রাইবোসোমের ভেতর দিয়ে পাস করবে, তখন রাইবোসোম কি করবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। আর যত অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে সবগুলাকে একত্রে আমরা কি বলবো? প্রোটিন বলবো, তাই তো? এখন এখানে বলা হচ্ছে এরকম যে যদি আমরা দ্রুত প্রোটিন তৈরি করতে চাই, যে প্রোটিন তৈরি করতে হবে বাট খুবই দ্রুত, তখন এই ঘটনাটা ঘটে যে মেসেঞ্জার আরএনএতে একবারে একাধিক রাইবোসোম বসবে যেন দ্রুত প্রোটিন তৈরি হয়। তো অলরেডি বলা হয়েছে তোমার পলিসোম। হ্যাঁ, পলিসোম একই জিনিস, একই জিনিস। আচ্ছা, এই যে বিজ্ঞানিক প্লট সর্বপ্রথম এই অঙ্গাণুর নামকরণ করেন মাইক্রোসোম। কি নামকরণ করেন? মাইক্রোসোম। যেহেতু অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত, মাইক্রোসোম। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী প্যালেড এর নামকরণ করেন হচ্ছে রাইবোসোম।
ওকে। ক্লড প্যালেট তো মাইক্রো রাইবো, সো মাইক্রো থেকে রাইবোতে গেল কেন? হ্যাঁ, কি বলো? মাইক্রো থেকে রাইবোতে গেল কেন? কারণ তো এখন আছে। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে কোথায়, যে মাইক্রোসোম বলার মেন কারণ হচ্ছে এর দেহের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র মানে খণ্ড আছে। ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এই জন্য বলা হচ্ছে মাইক্রোসোম। লজিক্যালি বোঝা যায় হ্যাঁ এটা সঠিক, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী জর্জ প্যালেট যখন লক্ষ্য করেন যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলা বা খণ্ডগুলা আছে সেটা কখনোই ভিন্ন ভিন্নভাবে কাজ করে না, একসাথে। একসাথে হয়ে কাজ করে। তখন তার সে নাম দেন রাইবোসোম, যে সবগুলা একসাথে হয়ে কাজ করতেছে। রাইবো মানে আমি এই যে ওইটা বলতে পারলাম না, রাইবো মানে রাইবো মাইক্রো কিন্তু যতটা করা যায়, রাইবো অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর সোম মানে একত্রে। একত্রে সোম তো ইয়েতেও আছে, মাইক্রোতেও আছে। কি বল? মাইক্রোসোমে আছে, সোম আছে। মাইক্রোসোম মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রে যুক্ত হয়েছে, আর রাইবোসোম যে অনেকগুলা কণা একসঙ্গে যুক্ত হওয়া। ওরা ওইখানে কি করছে, মাইক্রোকে একটা দিয়ে মেন করছে, আর এখানে রাইবো দ্বারা সবগুলাকে মেন করছে। ওকে ওকে। ওকে, এই দেখো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোসোম আবিষ্কৃত হয়েছে। তার মানে এই যে পরীক্ষায় যদি আসে রাইবোসোম আবিষ্কার হয়েছে কোথায়, বলো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজম। আমাদের এটা হয়ে গেছে পলিসম অলরেডি। এখন তাহলে রাইবোসোম কয়টা ভাগে বিভক্ত বললাম? নরমালি দুই ভাগে, 70s আর 80s, এই দুই ভাগে বিভক্ত। এখন এখানে তোমাকে কিছু বেসিক জিনিস মুখস্থ করতে হবে, যে যেমন আদিকোষী প্রাণী যারা, ওদের বডিতে 70s রাইবোসোম থাকে। যারা প্রকৃতকোষী প্রাণী যেমন আমরা, আমাদের 80s রাইবোসোম থাকে। 70s রাইবোসোম গঠিত হয় দুইটা অংশ দিয়ে, একটা হচ্ছে 80s আর একটা কি বলে, একটা হচ্ছে 50s আর একটা হচ্ছে 30s। 70sটা হ্যাঁ, আবার অপরদিকে 80s রাইবোসোম ওটা গঠিত হয় 60s আর 40s। এখন প্রশ্ন হলো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে সিনথেসিস। এস মানে কি বলো? সিনথেসিস, প্রোটিন তৈরি করার ক্ষমতা, যে কার কত ক্ষমতা আছে। এবার কিছু কিছু উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে, যেমন দেখো ছত্রাকের ক্ষেত্রে হবে 77s। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ায় 55s। এইভাবে মুখস্থ করতে হবে। এখন এর সময় তো সিনথেসিস, তার মানে কি এরকম পার মিনিট পার সেকেন্ড এরকম কিছু একটা নেই যে এই পরিমাণ সিনথেসিস করতে পারে। আমাদের হচ্ছে 60s আর 40s। 60s আর 40s, কিন্তু এটারও উপর দিয়ে বলা হয়। কিন্তু আমাদের মানুষের যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোসোম আছে ওইটা হলো 55s। তাহলে কিরকম হলো? কি বলো? তাহলে কিরকম হলো? উপরবর্তী মানে বোঝো নাই, যে প্রাণীদের ক্ষেত্রে 80s রাইবোসোম, আর 80s রাইবোসোম তৈরি হয় 60 আর 40 দিয়ে। মেইনলি কত? 80s রাইবোসোম। কিন্তু স্তন্যপায়ী প্রাণীর আমাদের বডিতে অনেকগুলো জায়গায় এই রাইবোসোম থাকতে পারে, কিন্তু এর ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া যে রাইবোসোম, সেই রাইবোসোমের 55s এরকম। নরমালি তো রাইবোসোম কাজ করবে হচ্ছে সাইটোপ্লাজমে, তাই না? আর আরেকটা কত? 70sটা কত? 50 আর 30। 50 আর 30। আর এই যে ওই হিসাবটা যে দুইটা মিলে 100 হচ্ছে, তাহলে 80s কেন বলি? না, এখানে এমন না যে 80s রাইবোসোম গঠিত হয় 50s আর 30, কি বলে 60s আর 40s দিয়ে। 40s তাহলে 60 আর 40 যোগ করলে হয় 100। 180 কেন? এখানে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে 80s রাইবোসোম যেই পরিমাণ পার মিনিটে তৈরি করতে পারে, কি বলে প্রোটিন তৈরি করতে পারে, সেই প্রোটিন তৈরির 60% এক ভাগ করে 40% আরেক ভাগ। এটা এমন না যোগ করলে 80 লাগবে, এটা পার্সেন্ট হিসাব হচ্ছে। 60 40 30 50। যেমন দেখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
সেটা হচ্ছে 70S রাইবোজোমে আছে 3 প্রকার RNA, 23, 16, 5 আর 52 প্রকার প্রোটিন আছে। আর 80S রাইবোজোমে আছে 4 প্রকার RNA, 28, 18, 5.8, 5 আর 80 প্রকার প্রোটিন। রাইবোজোম, হুম, টিআরএনএ, RNA এটা tRNA না, আরআরএনএ, টিআরএনএ। ও আচ্ছা, দুইটা রাইবোসোমাল RNA। RNA রাইবোসোমের ভিতরে যে RNA থাকে তাকে কি বলা হয়? রাইবোসোমাল RNA। আর রাইবোসোমাল RNA থেকে যখন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় তখন তার নাম হচ্ছে tRNA, ট্রান্সফার RNA। বুঝলেন? ভুলে সবার আগে ডিএনএ এর ভিতর থেকে বেরিয়ে আসলো কি? mRNA। সেই mRNA রাইবোসোমের ভিতরে ঢুকলো, হ্যাঁ। তখন তার নাম কি হয়ে যাবে? RNA। ঢুকলে মানে এমআরএনএটার ভিতরে ঢুকলে ওটা RNA। আর যখন ওইখান থেকে বের হয়ে আসবে তখন তার নাম কি? tRNA। ঠিক আছে, tRNA থেকে কি উৎপন্ন হবে? প্রোটিন। টিআরএনএ থেকে তো প্রোটিন উৎপন্ন হয়। তাই তো। তো ওটা তো প্রোটিনের শিকল তৈরি হবে, হুম। তাহলে ওটা টিআরএনএ কেন? প্রোটিনের শিকল না? সবার আগে mRNA যখন রাইবোজোমের মধ্যে ঢুকলো তখন ওই mRNA কে আমরা কি বলবো? রাইবোজোমাল RNA বলবো। এবার রাইবোজোমাল RNA থেকে RNA কিসে রূপান্তরিত হবে? অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিড হবে না? প্রোটিন তো আর হয় না, অ্যামাইনো অ্যাসিড হয়। ওই অ্যামাইনো অ্যাসিডকেই বলা হয় tRNA। তা আপনি কবে যেন বলেছিলেন এটা ধরে নেওয়া হয়, কিন্তু আসলে টিআরএনএ আলাদা। কিন্তু আমরা এটা ধরে নিই যে এটাকে টিআরএনএ ধরে নিই, কিন্তু আসলে টিআরএনএ আলাদা, এটাও বলেছিল। এর কারণটা হচ্ছে ওই যে প্রোটিন তৈরির যে তথ্যগুলা, সেই তথ্যগুলা লাস্ট তৈরি হয়ে গেল না অ্যামাইনো অ্যাসিড রূপে, এই জন্য বলেছে ট্রান্সফার RNA। তার মানে RNA তে এখন অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সফার হয়ে গেল। আচ্ছা, এই যে এমাইন যেটা নিই, হুম। শিকলটা কি ওর গায়েই তৈরি হয়? কোন শিকলটা? প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের শিকল না না না, আলাদা। আলাদা নেই। যেমন দেখো, রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন হাউস বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে। আর পরীক্ষায় যদি কখনো আসে যে রাইবোজোমের কাজ ব্যাখ্যা করো, যে রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বা হাউস বলা হয় কেন, তাহলে কি ওই আগের ব্যাখ্যা দিয়ে দেবো? এই ব্যাখ্যাটা দিবা না। এটা না দিয়ে ওই যে কি বলে তোমার ট্রান্সলেশন ছিল, ওই ট্রান্সলেশনের চিত্র একেবারে ব্যাখ্যা দিবা। সেটাই বলতে চাচ্ছিলাম। এটা কিন্তু গতে আসে, বুঝছো? এবার আমাদের যে অঙ্গটা, এর নাম হচ্ছে গলগি বডি, অঙ্গাণু। এই যে গলগি বডি, এর আবিষ্কারক বিজ্ঞানী ক্যামেলি গলগি। ক্যামেলি গলগি দুইটা প্রাণীতে এই অঙ্গাণুটা লক্ষ্য করেন, একটা হলো পেঁচা আর একটা হচ্ছে বিড়াল। ক্যামেলি গলগি পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে এটা লক্ষ্য করেন। স্নায়ু কোষেও থাকে। এই যে গলগি বডি, এই গলগি বডির মেন কাজ কি? লাইসোসোম তৈরি করা। বলো, মেন কাজ কি? লাইসোসোম। লাইসোসোম তৈরি করা। লাইসোসোম কি জানো? এর পরে এই দেখো, ও আচ্ছা, গলগি বডির কাজ। এটা আহামরি পরীক্ষায় একদমই রেয়ার, আসেই না। শুধু এর কাজগুলো শুধু রিডিং দিবা, এনাফ এমসিকিউ এর জন্য। আর মনে রাখবা যে লাইসোসোম ও তৈরি করে। গলগি বডি, গলজি বডি। ওকে, এবার আসি। এই যে গলগি বডি, এটাকে কোষের ট্রাফিক পুলিশ, দুইটা ডাকনাম আছে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, আর হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কই গেল? বুঝি হয় নাকি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। প্রশ্ন আছে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? এর অ্যান্সারটা এরকম যে আমাদের বডিতে কোথায় কোথায় জীবাণু প্রবেশ করতেছে ওইটাকে নজরে রাখা, তারপরে সকল খাদ্য উপাদান ঠিকমতো পরিপাক হচ্ছে কিনা, সকল মেটাবলিজম ঠিকমতো চলতেছে কিনা, এই A to Z ও হলো লক্ষ্য রাখে। এই জন্য ওকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়।
আচ্ছা, এটা কি একটা এই যে জিনিসটা এটা কোন মানে দেখে কিন্তু মনে হয় যে এটা কোনো কাজই নেই, কিরকম একটা পড়ে আছে। কাজ করে কিভাবে এটা? গোলজি কি বলো বডিটা, বলো? গোলজি বডিটা এরকম বুঝে প্রশ্ন বুঝে নাই। মানে এটা মানে একটা ইয়ে তো আছে, যে লজিক তো আছে, যেমন এটা যেমন একটা লজিক আছে কিভাবে কাজ করে, কিন্তু এটা এরকম করে পড়ে থাকে, এটা কিভাবে? পড়ে থাকে না তো, এই একটা অঙ্গাণু। তাহলে এটা চাবি পুলিশে কাজ করে এটা কিভাবে? অঙ্গাণু, অঙ্গাণু মানে হচ্ছে এইটা, যে একটা অঙ্গাণু যেরকম হয় সেরকম এইটা ভিটামিন তৈরি করতেছে এবং লাইসোসোম তৈরি, মানে এইটা কি করতেছে, এইটা নিজে গিয়ে কাজ করতেছে না, না। এইটা যে কাজ করে তাকে তৈরি করতেছে। যেমন মনে করো বাহির থেকে একটা জীবাণু মানুষের দেহের মধ্যে প্রবেশ করলো, ও বুঝতে পারে যে হ্যাঁ জীবাণু প্রবেশ করছে, ও তখন কি করলো, লাইসোসোম তৈরি করলো, ও। লাইসোসোম গিয়ে ওকে ধ্বংস করলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর দেহের কয়েকটা অংশ আছে, যেমন সিস্টার্না, ট্রানজিশন ভেসিকল, মিডিয়াল সিস্টার্না, এরকম। এই যে এই গোল গোল অংশ যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলোকে ভেসিকল বলা হয়। হয়েছে লাইসোজোম তৈরি হচ্ছে। হুম। শুধু রিডিং দিবা, হ্যাঁ? লাইসোসোম, হ্যাঁ, এটা ভালো করে বোঝার চেষ্টা করি একটু। এই যে অঙ্গাণু, লাইসোসোম যে অঙ্গাণুটা আছে, এই লাইসোসোম অঙ্গাণুটার কাজ কি? আমাদের গলগি বডি যখন বুঝতে পারে যে বাহির থেকে জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে, সেই জীবাণুকে মারার দরকার, তখন লাইসোসোম তৈরি করে। লাইসোসোম কিভাবে কাজ করে? মনে করো এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা জীবাণু, এরকম জায়গায় আবির্ভাব ঘটছে, যেমন আর অক্সিজেন। গলগি বডি লাইসোসোম তৈরি করলো এই জীবাণুটাকে মারার জন্য, জীবাণুটাকে মারার জন্য। এবার লাইসোসোম আসবে, এসে যেই দিকে জীবাণুটা আছে ওই দিকে, আগে মনে করো লাইসোসোম এমন গোল ছিল, যেই দিকে জীবাণু আছে ওইখানে সে মুখটা এমন ফাঁকা হয়ে যাবে, ভিতরে নিয়ে নেবে, এমনি এনগালফ করবে, আটকায় ফেলবে, আর ভিতরে জীবাণুকে মেরে ফেলবে। ইংলিশে রিয়েল অর্থে এইভাবেই লেখা আছে যে এনগালফ করে, জীবাণুকে একদম ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে। মারে কিভাবে ভিতরে? বলো। এবং সম্বন্ধে কিছু বলা হয়েছে যে কিভাবে মারে? না না না, খালি বলতেছি এটা যখনই এনগালফ করবে বা খেয়ে ফেলবে তখন ওর ভেতরে নেবে, নেওয়ার পরে আচ্ছা বলে দিচ্ছি শুনে। এই যে বললাম না, এইটা মনে করো জীবাণু, এটা মনে করো লাইসোসোম। লাইসোসোম আসলো, এখানে মুখটা আমরা হাঁ করলো, ভেতরে নিয়ে নিল, ভক্ষণ করলো বা খেয়ে ফেললো। এই যে লাইসোসোম, এর ভেতরে ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে, এনজাইমগুলো হচ্ছে ওই জীবাণুটাকে মেরে ফেলে খুবই দ্রুত, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এইটাই হলো আমাদের মেন ব্যাখ্যা। ফ্যাগোসাইটোসিস, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেন ব্যাখ্যা। এবার আসি, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কোথায়? মনে করো তুমি 3-4 দিন হইলো একটানা তুমি খাবার খাও না, তো তুমি যদি 3 থেকে 4 দিন যদি খাবার না খাও, তোমার শরীরটা কি দুর্বল হয়ে যায় না? আর শরীর যখন দুর্বল হয় তখন আমাদের যে লাইসোসোমের যে আবরণটা, এটাও দুর্বল হয়ে যায়। তখন ওর ভেতরে যে ডিস্ট্রাকটিভ এনজাইম আছে, ওই এনজাইমটা বাইরে বের হয়ে আসে, আর বাইরে কোনো জীবাণুকে খুঁজে পায় না, তখন ও কোষগুলাকেই মারতে শুরু করে, নিজের অঙ্গাণুকে ক্ষতি করতে শুরু করে। এইটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। আমি তো এটা অক্সিজেনের ক্ষেত্রেও শুনেছিলাম যে অক্সিজেনের ঘাটতি হলেও এই ইয়ে মনে হয় দুর্বল হয়ে যায়। কি বলো? অক্সিজেনের ঘাটতি হলেও মনে হয় আবরণটা দুর্বল হয়ে যায়। আমরা যখন খাবার কম খেয়ে শরীর দুর্বল হয়ে যায় না, তখন অটোমেটিক অক্সিজেনের ঘাটতি হয়। এটা মেন কারণ অক্সিজেন না, মেন কারণ শরীর দুর্বল হয়ে যাওয়া। ক্রিশ্চিয়ান দা দুবে, ক্রিশ্চিয়ান দা দুবে। এই যে লাইসোসোম, এটা কাদের দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। প্রাণী কোষে দেখা যায় না? অবশ্যই। তার মানে এই লাইসোসোম আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় জায়গায় দেখতে পাই। যদি আমরা প্রাণী কোষে পাই তার নাম হচ্ছে লাইসোসোম, আর যদি উদ্ভিদ কোষে পাই তার নাম হচ্ছে স্পেরোসোম। প্রাণী কোষে লাইসোসোম আর উদ্ভিদ কোষে স্ফেরোসোম। স্ফেরোসোম।
সোম সোম থাকে কেন আগে? হুম? লাইসোসোম, রাইবোসোম, লাস্টে অঙ্গাণু। হ্যাঁ, বল। তাই কি বলে? লাইসোসোম, রাইবোসোম। এটা অর্গানিজম থেকে আসছে। অর্গানিজম, ক্ষুদ্র অঙ্গাণু। অর্গানিজম থেকে লাইসোসোম, রাইবোসোম। হুম, এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। সুইসাইডাল স্যাক, অটোফ্যাগি। লাইসোসোমের যে আত্মঘাতী বৈশিষ্ট্যটা, ভূমিকাটা, অটোফ্যাগি, এটা নিয়ন্ত্রণ করে 15টা জিন। 15টা জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। 15টি জিন। একটা কাজের জন্য না 2টা জিন থাকে? হুম, একটা কাজের এক জন্য। একটা বৈশিষ্ট্য জন্য 2টা জিন থাকে। ও আচ্ছা, আমি জানি বৈশিষ্ট্য, তা বললাম কাজ। হুম। এবার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে অনেকটাই গলগি বডির মতো। এটা 2 রকম হতে পারে, মসৃণ আর অমসৃণ। অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেকগুলা কাজ আছে, কিন্তু এর মধ্যে মেন কাজ হইল একটা কোষের ভিতরে একটা অঙ্গাণু যেই পুষ্টি উপাদানকে তৈরি করলো, সেই পুষ্টি উপাদানকে একটা জায়গা থেকে ওই কোষের ভেতরেই আরেকটা জায়গায় বহন করে নিয়ে যাওয়া। বুঝলি, একা একা যায় না, ওকে বহন করে নিয়ে যেতে হয়। দেখতে তো এরকম ওই ইয়ের মতোই, গোলজি বডির মতো। গলগি মোটের মতোই, হ্যাঁ সেটা বলছি। এর ভিতরে 15 প্রকার এনজাইম আছে। ফলিক হুম? রাইবোসোমের 15, এটাও 15। হুম। গ্লাইঅক্সিজেন, মাইক্রোসোম। কিসক দেখালেন এটা? হুম? কিসের শব্দটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। পার্থক্য? হুম। মাইটোকন্ড্রিয়া। এবার আসি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন? কারণ শক্তি উৎপাদন, এটা উদ্ভিদ দেহ হোক বা প্রাণী দেহ হোক, শক্তি উৎপাদন প্রক্রিয়ার নাম কি? শ্বসন। আর শ্বসন প্রক্রিয়ায় যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপের 3টা ধাপই হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এই যে 3টা ধাপ হয়, ক্রেবস চক্র, পাইরুভিক অ্যাসিডের জারণ, তারপর তোমার কি বলে, ইলেকট্রন প্রবাহ, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, এই 3টা ধাপ মাইটোকন্ড্রিয়ায় হয়। আর প্রচণ্ড পরিমাণ শক্তি উৎপাদন হয়। আর সেই শক্তিগুলো পরবর্তীতে সমস্ত দেহে সাপ্লাই দেওয়া হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে। পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করা হয় বিভিন্ন নামে, ফিলা। হ্যাঁ, এই ফিলা নামেও কিন্তু ডাকা হতো মাইটোকন্ড্রিয়াকে আগে। মাঝখানে তাহলে তো অনেক বড়, 20 ভাগ কোষের আয়তনে 20 ভাগই মাইটোকন্ড্রিয়া, তাহলে অনেক বড় হয়। কোষের আয়তনের 20 ভাগ। না তো বড় হুম। তুলনামূলক। আমরা তো যেরকম করে আঁকাই তার চেয়ে বড়। তা ঠিক। যকৃতের একটা কোষে 1000টা মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যামিবাতে আরো বেশি। দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য 40 থেকে এবার 70 দেখো। মাইক্রন। মাইটোকন্ড্রিয়ার চিত্র। আর আঁকা লাগবে, তাই তো? 100% নাকি? দেখেছি মাইটোকন্ড্রিয়ার সিকিউতে সাজেশনে। দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন,
এখানে বিভিন্ন অংশ দেখা যায়। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট একটা আবরণ থাকে। এই দেখো 2টা স্তর দেখতে পাচ্ছ? হ্যাঁ। বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেন। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে ভিতরে দেখা যায় না যে এরকম গঠন, এটাকে বলা হয় ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি। এই ক্রিস্টির ভিতরে ইয়া উৎপন্ন হয়, কি বলে, শক্তি উৎপাদন হয়, এটিপি উৎপন্ন হয়। ক্রিস্টি মানে প্যাচটা বোঝায় না? হুম ক্রিস্টি বলতে প্যাচগুলোকে বোঝায় না? হুম হুম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 100 প্রকার এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয়। শুধু মুখস্থ করো, মানে রিং দিবা। এন্ডোসিম্বায়ন কাকে বলে? কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অন্য কোনো কোষের ভিতরে প্রবেশ করে টিকে থাকার যে ক্ষমতা, তাকে বলা হয় এন্ডোসিম্বায়ন। এর আগেও ছিল এন্ডোসিম্বায়ন। আগে ছিল। প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। মানে ভাইরাস বা জীবাণু হুম বেঁচে থাকার ক্ষমতা। অপারেটর